হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব আমাদের ত্রিপুরা ট্যাট 2 থেকে। টপিকটা হলো পলিটিক্যাল থেকে সংসদীয় সরকার অর্থাৎ পার্লামেন্টারি গভর্নমেন্ট। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের প্রত্যেকেরই কাজে আসবে। প্রথমে কনসেপ্ট আছে, শেষে আমরা গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই টপিক থেকে মক টেস্ট হবে। যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে অ্যাড হন, অবশ্যই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে পার্সোনালি মেসেজ করে বা ভিডিও কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে অবশ্যই গ্রুপে অ্যাড হতে পারো প্রি মক টেস্ট দেওয়ার জন্য। তাহলে চলো আমরা স্টার্ট করছি। তার আগে একটা কথা বলে রাখছি, যারা যারা আমার কাছ থেকে ট্যাট 2 এর জন্য নোট নিতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। নোট দেখে পছন্দ হলে নোট নিয়ে যেতে পারো। তাহলে চলো স্টার্ট করছি। আমাদের কাছে প্রথমে কি আছে, বলা হয়েছে যে শাসন ব্যবস্থা শাসন বিভাগ তার কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে, তাকে মন্ত্রী পরিষদ শাসিত সরকার বলে। ঠিক আছে, যে শাসন বিভাগ তার কাজের জন্য মন্ত্রী পরিষদের নিকট দায়ী থাকে, তাকে মন্ত্রী পরিষদ শাসিত সরকার বলে। ঠিক আছে, সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসন ব্যবস্থায় একজন নামমাত্র রাষ্ট্রপ্রধান থাকেন। আর বলা হয়েছে সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসন ব্যবস্থার মধ্যে একজন থাকবে, নামমাত্র রাষ্ট্রপ্রধান থাকবেন। ঠিক আছে, সরকার পরিচালনার প্রকৃত ক্ষমতা থাকে আইনসভার আস্থাভাজন মন্ত্রিসভার হাতে, অর্থাৎ সরকার পরিচালনার জন্য প্রকৃত ক্ষমতা থাকে আইনসভার আস্থাভাজন মন্ত্রিসভার হাতে, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা যে দলের কাছে থাকবে সেই দল ক্ষমতাতে থাকবে। প্রধানমন্ত্রী হলেন মন্ত্রিসভার নেতা। এখন যদি বলা হয় মন্ত্রিসভার নেতাকে প্রধানমন্ত্রী। ঠিক আছে, সরকার প্রধান মন্ত্রিসভা যতক্ষণ পর্যন্ত আইনসভার আস্থাভাজন থাকবে ততক্ষণ শাসন ক্ষমতা পরিচালনা করতে পারবেন। আর যতক্ষণ পর্যন্ত আইনসভায় আস্থাভাজন থাকতে পারবেন, অর্থাৎ তাদের সংখ্যাগরিষ্ঠতা যতক্ষণ না কমবে ততক্ষণ পর্যন্ত তারা সরকার পরিচালনা বা ক্ষমতাতে থাকতে পারবে। আইনসভার অনাস্থা প্রকাশ পেলে মন্ত্রিসভা পদত্যাগ করবেন। আর আইনসভা যখন অনাস্থা প্রস্তাব প্রকাশ করবে তখন মন্ত্রিসভা পদত্যাগ করতে হয়। ঠিক আছে, নেক্সটে কি আছে দেখো, আমাদের কাছে একদম ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। নেক্সট এখানে আছে মন্ত্রিসভার সদস্যগণ আইনসভার সদস্য। আর এই যে মন্ত্রিসভার যে সদস্যরা আছে তারা প্রত্যেকেই হলো আইনসভার সদস্য। মন্ত্রীগণ ব্যক্তিগত ও যৌথভাবে সংসদের নিকট জবাবদিহি করেন। আর মন্ত্রীরা কিভাবে ব্যক্তিগতভাবে এবং যৌথভাবে সংসদের নিকট জবাবদিহি করেন। গ্রেট ব্রিটেনে গ্রেট ব্রিটেন, ভারত, বাংলাদেশ, অস্ট্রেলিয়া প্রভৃতি রাষ্ট্রের সংসদীয় সরকার পরিচালিত রয়েছে। এখন যদি বলা হয় নিচের কোন দেশগুলিতে সংসদীয় সরকার পরিচালিত রয়েছে, এখন যদি এখানে দেওয়া থাকে গ্রেট ব্রিটেন, ভারত, বাংলাদেশ, অস্ট্রেলিয়া প্রত্যেকগুলিতে কিন্তু সংসদীয় সরকার রয়েছে। ঠিক আছে, নেক্সটে কি আছে দেখো, নেক্সট এখানে বলা হয়েছে সংসদীয় সরকারের বৈশিষ্ট্য সমূহ। কিছু বৈশিষ্ট্য আছে, এখন আমরা আলোচনা করব বৈশিষ্ট্য নিয়ে। প্রথমে যে বৈশিষ্ট্যটা আছে এটা বলা হয়েছে নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধান। ঠিক আছে, এই সরকারের বৈশিষ্ট্য হলো এখানে একজন নাম সর্বস্ব বা নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান থাকবেন। এখানে একজন নামমাত্র বা নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান থাকবেন, এটাই হলো একটা বৈশিষ্ট্য। তার নামে সমস্ত ক্ষমতা প্রয়োগ করা হয় অথচ প্রকৃত ক্ষমতা নেই। তার নামেই মানে সকল ক্ষমতা প্রয়োগ করা হবে কিন্তু প্রকৃত ক্ষমতা নেই। ঠিক আছে, যেমন রাষ্ট্রপতি হলো নাম সর্বস্ব শাসক এবং প্রকৃত ক্ষমতা পালন করে কে প্রধানমন্ত্রী। ঠিক আছে, নেক্সট কি আছে, মন্ত্রী পরিষদ হলো প্রকৃত ক্ষমতার অধিকারী। এই জন্যই বলা হয়েছে মন্ত্রী পরিষদ হলো প্রকৃত ক্ষমতার অধিকারী। যেমন ব্রিটেনের রানী নাম সর্বস্ব শাসক, আর ব্রিটেনের রানী হলো নাম সর্বস্ব শাসক। প্রধানমন্ত্রী সভার পরামর্শ তাকে চলতে হয়। ঠিক আছে, বলা হয়েছে প্রধানমন্ত্রী সভার পরামর্শ তাকে চলতে হয়, আর এই যে মন্ত্রিসভার পরামর্শই তাকে চলতে হয়। নেক্সটে কি আছে দেখো, নেক্সট এখানে বলা হয়েছে দায়িত্বশীলতা। ঠিক আছে, এই সরকারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এখানে মন্ত্রী পরিষদ আইনসভার কাছে দায়িত্বশীল থাকে, মন্ত্রিসভা আইনসভার কাছে একদম দায়িত্বশীল থাকবে। ঠিক আছে, এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনসভা অনাস্থা এনে তাদের সরিয়ে দিতে পারে। আর এই যে দায়িত্ব পালনে যদি কোনো মন্ত্রী ব্যর্থ হয় তাদের বিরুদ্ধে অনাস্থা এনে তাকে সরিয়ে দিতে পারে। ঠিক আছে, যৌথ
দায়িত্ব। নেক্সটে কি আছে? যৌথ দায়িত্ব। এখানে মন্ত্রিসভা যৌথভাবে আইনসভার কাছে দায়ী থাকে, আর এখানে মন্ত্রিসভা যৌথভাবে আইনসভার নিকট দায়ী থাকে। যৌথ দায়িত্বের অর্থ হলো মন্ত্রিসভার সকলের দায়িত্ব থাকবে। যৌথ দায়িত্বশীলতার অর্থ হলো একজন দোষ করলে সকলেরই দায়িত্ব থাকবে। এটার মানে দেখো এখানে বলে দিয়েছে, অর্থাৎ কোনো একজন মন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রকাশ পেলে গোটা মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। ঠিক আছে, নেক্সটে কি আছে দেখো। নেক্সট এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্ব। ঠিক আছে, প্রধানমন্ত্রীর নেতৃত্ব এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী পরিষদ চালিত সরকারের অন্যতম বৈশিষ্ট্য হলো সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসাবে তিনি প্রধানমন্ত্রী হন। এই যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী পরিষদ চালিত সরকারের অন্যতম বৈশিষ্ট্য হলো সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে তিনি প্রধানমন্ত্রী হন। ঠিক আছে, যেমন আমাদের ভারতের প্রধানমন্ত্রী হলো শ্রীযুক্ত নরেন্দ্র দাস দামোদর মোদী। ঠিক আছে, তার পরামর্শে অন্যান্য মন্ত্রীগণ নিযুক্ত হন, আর তার পরামর্শেই অন্যান্য মন্ত্রীদেরকে নিয়োগ করা হয়। তিনি তাদের ক্ষমতা ভাগ করে দেন, আর এই তাদের মধ্যে যে দপ্তর বন্টন করে দেওয়ার দায়িত্ব হলো প্রধানমন্ত্রীর কাছে। যখন রাজ্যের হলে মুখ্যমন্ত্রীর কাছে। প্রয়োজন হলে কোনো মন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দিতে পারে, এমনকি কোনো মন্ত্রীকে প্রয়োজনে পদত্যাগের নির্দেশও দিতে পারে প্রধানমন্ত্রী। নেক্সটে কি আছে দেখো আমাদের কাছে। নেক্সট এখানে বলা হয়েছে বিরোধী দলের অস্তিত্ব। গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে বিরোধী দল। ঠিক আছে, ছায়া ক্যাবিনেট কারা গঠন করে? বিরোধী দল তারা ছায়া ক্যাবিনেট গঠন করে। ঠিক আছে, নেক্সট এখানে বলা হয়েছে দেখো এই সরকারের আর একটি বৈশিষ্ট্য হলো বিরোধী দলের অস্তিত্ব। বিরোধী দলের অস্তিত্ব থাকা হয় এই যে সংসদীয় গণতন্ত্রে। যে দল সংখ্যাগরিষ্ঠতা পায় সেই দল মন্ত্রিসভা গঠন করে। যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে সেই দল মন্ত্রিসভা গঠন করবে। সংখ্যালঘিষ্ঠ দল বিরোধী দলের ভূমিকা পালন করবে। অর্থাৎ যারা যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে না, যেরকম মনে করো এখন আমাদের ভারতবর্ষের মধ্যে বিজেপি হলো সংখ্যাগরিষ্ঠ দলের মধ্যে সবথেকে লার্জেস্ট পার্টি, এই জন্য তারা ক্ষমতাতে বসেছে। আর অপোজিটে কে আছে? বিরোধী দলের নেতা, যেমন কংগ্রেসের রাহুল গান্ধী। ঠিক আছে, নেক্সটে কি আছে? তারা সরকারের ত্রুটিগুলি জনসাধারণের কাছে তুলে ধরে সরকারকে সঠিক পথে চলতে বাধ্য করে। ঠিক আছে, এই যে বিরোধী দলের নেতার কাজ কি? সরকারের যে ভুল ত্রুটিগুলি আছে এগুলি ধরে জনসাধারণের কাছে তুলে ধরা এবং সরকারকে সঠিক পথে পরিচালনা করতে বাধ্য করে। ঠিক আছে, সরকারের স্বৈরাচারিতার পথে বাধার সৃষ্টি করে। আর সরকার যেন এক এক স্বৈরতান্ত্রিক না হয় সেই পথে যেন না যেতে পারে, এই বিরোধী দল বাধার সৃষ্টি করে। নেক্সটে কি আছে দেখো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অস্বীকৃতি। ঠিক আছে, মন্ত্রী পরিষদ চালিত শাসন ব্যবস্থায় ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি স্বীকার করা হয় না। ঠিক আছে, স্বীকার করা হয় না। আইনসভার সদস্যরা শাসন বিভাগে যায়, আর আইনসভার সদস্যরাই কি করে? শাসন বিভাগে যায়। শাসন বিভাগের মন্ত্রীরা আইনসভায় গিয়ে বিতর্কে অংশগ্রহণ করে, আর শাসন বিভাগের মন্ত্রীরা কি করে? আইনসভায় গিয়ে বিতর্কে অংশগ্রহণ করে। আইন বিভাগ শাসন বিভাগকে সরিয়ে দিতে পারে, আর আইন বিভাগ কি করতে পারে? শাসন বিভাগকে সরিয়ে দিতে পারে। আবার শাসন বিভাগ আইনসভাকে ব্যঙ্গে দিতে পারে, আর শাসন বিভাগ কি করতে পারে? আইনসভাকে ব্যঙ্গে দিতে পারে। নেক্সট দেখো কি আছে আমাদের কাছে, সংসদীয় সরকারের গুণাবলী, কিছু গুণ আছে। ঠিক আছে, দেখো সংসদীয় সরকার আধুনিককালে জনপ্রিয় শাসন ব্যবস্থা, আর সংসদীয় শাসন ব্যবস্থাটা হলো আধুনিককালে সবথেকে জনপ্রিয় শাসন ব্যবস্থা। এই সরকারের গুণাবলীর নিচে আলোচনা করা হলো। দেখো নাম্বার 1-এ দায়িত্বশীলতা। মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থায় মন্ত্রী পরিষদ আইনসভার নিকট দায়ী থাকে, ফলে সরকার দায়িত্বশীল হয়ে ওঠে। মন্ত্রিসভা কিসের উপর? আইনসভার উপর দায়িত্বশীল থাকে, ফলে সরকার দায়িত্বশীল হয়ে ওঠে। নাম্বার 2 কি বলা হয়েছে? নমনীয়তা। ঠিক আছে, সংসদীয় সরকার নমনীয় প্রকৃতির, কেননা প্রয়োজন বোধে যে কোনো সময় সরকার মন্ত্রিসভার পরিবর্তন করতে পারে। ঠিক আছে, নেক্সটে কি আছে দেখো আমাদের কাছে। নেক্সট আমাদের কাছে আছে 3 নাম্বার,
প্রতিনিধিমূলক শাসন ব্যবস্থা। মন্ত্রী পরিষদ শাসিত সরকার হলো জনপ্রতিনিধিমূলক শাসন ব্যবস্থা। এই যে যারা যারা নির্বাচিত হয় তারা প্রত্যেকেই কিন্তু জনপ্রতিনিধি, ঠিক আছে। এমএলএ, এমপি, তারপরে যে পার্লামেন্টের যে সদস্যরা প্রত্যেকেই নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা একটি গঠিত হয়। আর এটা কাদের নিয়ে গঠিত হয়? নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত। জনমতের উপর ভিত্তি করে শাসন কার্য পরিচালনা করা হয়, আর জনগণের উপর ভিত্তি করে শাসন কার্যটা পরিচালনা করা হয়, ঠিক আছে। নেক্সটে কি আছে দেখুন। নেক্সট এখানে বলা হয়েছে নাম্বার 4, শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক। এই যে সম্পর্ক আছে একটা একটার সঙ্গে সম্পর্কযুক্ত। সংসদীয় সরকারের শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মন্ত্রিসভা অতি সহজে আইন পরিষদে আইন পাশ করে নিতে পারেন। আর মন্ত্রিসভা কি করতে পারে? অতি সহজে আইন পরিষদে আইন পাশ করে নিতে পারে, অর্থাৎ তাদের কাছে সংখ্যাগরিষ্ঠতা যেহেতু আছে সেই জন্য যে কোনো বিল তারা পাশ করিয়ে নিতে পারে, কেননা মন্ত্রী পরিষদের সদস্যগণ সংখ্যাগরিষ্ঠতা দলের সদস্য, এই জন্যই, ঠিক আছে। নেক্সট কি আছে দেখুন। নেক্সট আছে আমাদের কাছে 5 নম্বরে বলা হয়েছে সুষ্ঠু শাসন ব্যবস্থা। শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা থাকায় এই সরকার ব্যবস্থা সুষ্ঠু শাসন প্রতিষ্ঠাতা সক্ষম। কি? সুষ্ঠু শাসন ব্যবস্থায় প্রতিষ্ঠাতা সক্ষম। নাম্বার 6-এ কি বলা হয়েছে? স্বেচ্ছাচার বিরোধিতা। নাম্বার 6-এ কি আছে? স্বেচ্ছাচার বিরোধী, ঠিক আছে। সংসদীয় শাসন ব্যবস্থায় মন্ত্রিসভার ক্ষমতায় টিকে থাকা না থাকা নির্ভর করে আইনসভার আস্থা ও অনাস্থার উপর। সরকারটা টিকে থাকবে না থাকবে এটা পুরাটাই নির্ভর করে আইনসভার আস্থা ও অনাস্থার উপর। মন্ত্রীগণ সংসদের আস্থা অর্জনের জন্য শাসন কার্য পরিচালনা মনোযোগী হয়। আর মন্ত্রীরা কি করে? তারা শাসন কার্য দীর্ঘ সময় টিকে থাকার জন্য মনোযোগী, মানে শাসন কার্য পরিচালনায় মনোযোগী হয়। ফলে স্বেচ্ছাচারী সরকার প্রতিষ্ঠার আশঙ্কা দূর হয়, ঠিক আছে। নেক্সটে কি আছে দেখো। নেক্সট এখানে আছে সংসদীয় সরকারের দোষ। আমরা এতক্ষণ পড়েছিলাম গুণাবলী, এখন হলো কিছু না কিছু দোষ ত্রুটি থাকবে, যে কোনো কাজের কিছু দোষ ত্রুটি থাকে, ঠিক আছে। দেখো এখানে বলা হয়েছে সংসদীয় সরকারের কিছু উল্লেখযোগ্য গুণ থাকলেও এর কিছু দোষ বা ত্রুটি আছে, সেইগুলি নিম্নে আলোচনা করা হলো। নিচে আলোচনা করা হলো। নাম্বার 1-এ কি আছে? সংকটকালে অনুপযোগী। এই যে এটা সংকটকালে কি হয়? সংসদীয় সরকার অনুপযোগী হয়। নাম্বার 2, অযোগ্যের শাসন। অযোগ্যের অর্থাৎ মানে যাদের যোগ্যতা নেই তাদের শাসন। অনেক সময় দেখা যায় কি ভালো ভালো পোস্টের মধ্যেও মানে কম পড়াশোনা ব্যক্তিরা বসে যায়, এই জন্য বলা হয়েছে অযোগ্যের শাসন। নাম্বার 3-এ সংখ্যাগরিষ্ঠের স্বৈরাচারী শাসন। আর সংখ্যাগরিষ্ঠের স্বৈরাচারী শাসন থাকে। নাম্বার 4, স্থিতিশীলতার অভাব থাকে। নাম্বার 5-এ কি আছে? মন্ত্রিসভায় একনায়কত্ব, ঠিক আছে। নাম্বার 6, দলীয় স্বার্থ। যারা ক্ষমতাতে থাকে তারা কিন্তু দলের স্বার্থটা দেখে, এটা বলা হয়েছে দলীয় স্বার্থ। এই সংসদীয় সরকারের মধ্যে এই জিনিসটা লক্ষ্য করা গেছে, এই জন্য এটাকে বলা হয়েছে এটা একটা দোষ। নাম্বার 7, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিতি। আর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিতি। নেক্সটে কি আছে দেখো। নেক্সটে এখানে বলা হয়েছে সংসদ অর্থাৎ পার্লামেন্ট, ঠিক আছে। সব থেকে গুরুত্বপূর্ণ, তোমরা এই জায়গাটা মনোযোগ সহকারে দেখো, খুবই কাজে আসবে। সংসদ ভারতের সর্বোচ্চ যুক্তরাষ্ট্রীয় আইন বিভাগ। আর সংসদ কি? ভারতীয় যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আইন বিভাগ। নয়াদিল্লির সংসদ মার্গের সংসদ ভবনটি অবস্থিত। আর নয়াদিল্লিতে সংসদ মার্গের সংসদ ভবনে এটি অবস্থিত। সংস্কৃত সংসদ অর্থাৎ সভা বা পরিষদ বলা হয়। পরিষদ থেকে এই নামটি গৃহীত হয়েছে, ঠিক আছে। ভারতের রাষ্ট্রপতি লোকসভা নামক নিম্নকক্ষ ও রাজ্যসভা নামক উচ্চকক্ষ নিয়ে ভারতের সংসদ গঠিত হয়। কাকে কাকে নিয়ে? রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা নিয়ে ভারতের সংসদ গঠিত হয়। কোনো বিল আইনে পরিণত করতে সংসদের উভয় কক্ষে তা পাশ হয়ে রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত হতে হয়। যে কোনো একটা বিল প্রথমে লোকসভাতে পাশ হয়ে গেলে এটা রাজ্যসভাতে যাবে, রাজ্যসভাতে পাশ হয়ে গেলে এটা যাবে রাষ্ট্রপতির হাতে,
রাষ্ট্রপতি যখন সিগনেচার করবে তখন এটা আইনে পরিণত হবে। ঠিক আছে। ভবনের সেন্ট্রাল হলটি সংসদের যৌথ অধিবেশনের জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে, সেন্ট্রাল হলটি যৌথ অধিবেশনের জন্য ব্যবহার করা হয়। ভারতবর্ষে নতুন দিল্লিতে নতুনভাবে পার্লামেন্ট গঠন করা হয়েছে, যা উদ্বোধন করেছিল 28/5/2023 তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদম আপডেটেড নোট, তোমরা আমার এই নোটের মধ্যে এই টপিকটা পাবে যে 28/5/2023 তারিখে প্রধানমন্ত্রী নতুন সংসদের উদ্বোধন করেছিলেন। ঠিক আছে, তো তোমরা যারা যারা নোট নেবে অবশ্যই নোট দেখে পছন্দ হলে নিয়ে যেতে পারো, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই দেখে যেতে পারো। নেক্সটে কি আছে দেখো, রাজ্যসভা আলোচনা করব। রাজ্যসভা, রাজ্যসভার মধ্যে আমাদের রাষ্ট্রপতি 12 জনকে মনোনীত করতে পারে। ঠিক আছে, দেখো রাজ্যসভা হলো ভারতীয় সংসদের উচ্চ কক্ষ। এই সভার সদস্য সংখ্যা হলো 245 জন। ঠিক আছে, ভারতের রাষ্ট্রপতি শিল্প, সাহিত্য, বিজ্ঞান ও মানব সেবার ক্ষেত্র থেকে 12 জন সদস্যকে রাজ্যসভায় নির্বাচিত করেন। কি করেন? 12 জনকে রাজ্যসভার মধ্যে নির্বাচিত করেন শিল্প, সাহিত্য, বিজ্ঞান, সমাজসেবা এই সব ক্ষেত্রগুলি থেকে। এরা মনোনীত সদস্য নামে পরিচিত, আর তারা মনোনীত সদস্য নামে পরিচিত। অন্যান্য সদস্যরা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিধানসভা কর্তৃক নির্বাচিত হন। ঠিক আছে, রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ হলো 5 বছর। এখন সব থেকে গুরুত্বপূর্ণ বোঝার ব্যাপার হলো, যখন বলা হবে রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ তখন হবে 6 বছর, আর যখন বলবে রাজ্যসভার কার্যকালের মেয়াদ, এটা একটা স্থায়ী কক্ষ, এটার কোনো কার্যকালের মেয়াদ নেই। ঠিক আছে, প্রতি 2 বছর অন্তর সদস্যদের 1/3 অবসরে নেয়, আর প্রত্যেক 2 বছর অন্তর 1/3 সদস্য অবসর নেয় রাজ্যসভা থেকে। রাজ্যসভা স্থায়ী কক্ষ, এই দেখো এই জন্য বলা হয়েছে রাজ্যসভাটা হলো একটা স্থায়ী কক্ষ, এটা ভেঙে দেওয়া যায় না। নির্দিষ্ট সময় অন্তর লোকসভার অবলব্ধি ও পুনর্নির্বাচন ঘটে, কিন্তু রাজ্যসভা ভেঙে দেওয়া যায় না। ঠিক আছে, এই জন্য এটা বলা হয়েছে। নেক্সটে কি আছে দেখো, নেক্সটে এখানে বলা হয়েছে সরবরাহ সংক্রান্ত বিষয় ছাড়া অন্যান্য সব বিষয়ে রাজ্যসভা লোকসভা সমান মর্যাদা ভোগ করে। আর সরবরাহ সংক্রান্ত বিষয় ছাড়া অন্যান্য সব বিষয়ে লোকসভা সমান মর্যাদা ভোগ করে রাজ্যসভা। সরবরাহ সংক্রান্ত বিষয়ে লোকসভার ক্ষমতা রাজ্যসভার চেয়ে বেশি। কোনো বিষয় নিয়ে 2 কক্ষের মধ্যে মতবিরোধ দেখা দিলে সংসদের 2টি কক্ষের যৌথ অধিবেশনের মাধ্যমে তা সমাধান করা হয়। কোনো একটা বিষয় নিয়ে যদি মতবিরোধ দেখা দেয় তাহলে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ দুটোটা নিয়ে, যাকে বলা হয়েছে যৌথ অধিবেশনের মাধ্যমে সমাধান করা হয়। তবে লোকসভার আকার রাজ্যসভার প্রায় দ্বিগুণ, এই জন্যই লোকসভার সদস্য সংখ্যা হলো 545 জন, আর রাজ্যসভার সদস্য সংখ্যা হলো 245 জন। যৌথ অধিবেশনে লোকসভারই শক্তি বেশি থাকে, আর যৌথ অধিবেশনে লোকসভারই শক্তি বেশি থাকে। আজ পর্যন্ত সংসদে মাত্র 3টি যৌথ অধিবেশন বসেছে। এখন পর্যন্ত মোট যৌথ অধিবেশন বসেছে 3টি। ঠিক আছে, 3টি। শেষ যৌথ অধিবেশন বসেছিল 2002 খ্রিস্টাব্দে সন্ত্রাস বিরোধী আইন পোটা পাশ করানোর জন্য। সন্ত্রাস বিরোধী আইন পোটা পাশ করানোর জন্য যৌথ অধিবেশন বসেছিল। নেক্সটে কি আছে দেখো আমাদের কাছে, নেক্সটে আছে এখানে বলা হয়েছে ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান। এখন যদি বলা হয় রাজ্যসভার চেয়ারম্যানকে ভারতের উপরাষ্ট্রপতি। ঠিক আছে, বর্তমানে যা আছে তার নাম হলো জগদীশ ধনখড়। ঠিক আছে, তার অনুপস্থিতিতে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান সবার দৈনন্দিন কাজ পরিচালনা করেন। এখন কোনো কারণে যদি চেয়ারম্যান উপস্থিত না থাকে, তার পরবর্তীতে ডেপুটি চেয়ারম্যান যে থাকবে তার দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করবেন। ডেপুটি চেয়ারম্যান সদস্যদের মধ্যে থেকে নির্বাচিত হন, আর এই যে ডেপুটি চেয়ারম্যান সদস্যদের মধ্যে থেকে নির্বাচিত হবে। রাজ্যসভার প্রথম অধিবেশন বসেছিল 13 মে 1952 খ্রিস্টাব্দে, অর্থাৎ 13 মে 1952 খ্রিস্টাব্দে। রাজ্যসভার সদস্য সংখ্যা সর্বাধিক 250 জন হতে পারে। এখন যখন বলা হবে সর্বাধিক, এই যে সর্বাধিক, তখন হবে 250 জন হতে পারে। এদের মধ্যে 238 জন রাজ্যের বিধানসভা এবং যে
যে সব কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা রয়েছে সেখানকার বিধানসভা সদস্যদের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন শুধুমাত্র জাতীয় রাজধানী অঞ্চল দিল্লি ও পুদুচেরি বিধানসভা রয়েছে। রাজ্যের জনসংখ্যার অনুপাতে রাজ্যসভার আসন বণ্টিত হয়। অপর 12 জনকে ভারতের রাষ্ট্রপতি মনোনীত করেন। আমি প্রথমে বলেছি রাজ্যসভার মধ্যে ভারতের রাষ্ট্রপতি 12 জনকে মনোনীত করতে পারে। ঠিক আছে, নেক্সট কি আছে? টপিকটা অনেক বড়, তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা স্কিপ না করে দেখো, অবশ্যই প্রত্যেকটা এক্সামে কাজে আসবে। নেক্সটে কি আছে দেখো, এখানে বলা হয়েছে লোকসভা। ঠিক আছে, লোকসভা ভারতীয় সংসদের নিম্নকক্ষ। এই কক্ষের প্রতিনিধিরা প্রত্যক্ষভাবে জনগণ কর্তৃক নির্বাচিত হন। আর লোকসভার মধ্যে যারা যারা নির্বাচিত হবে প্রত্যেকেই জনগণ কর্তৃক ভোটের মাধ্যমে নির্বাচিত হন। 2019 খ্রিস্টাব্দে অবধি ভারতে মোট 17টি লোকসভা গঠিত হয়েছে। আমরা বলেছি 2019 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে মোট 17টি লোকসভা গঠিত হয়েছে। এখন কিন্তু 18টি হয়ে যাবে, কারণ 2024-এ ভারতের লোকসভা নির্বাচন গিয়েছে। ঠিক আছে, সংবিধান অনুসারে এই কক্ষের প্রতিনিধিদের সর্বোচ্চ সংখ্যা হবে 550 জন। এই যে সর্বোচ্চ হলো 550 জন। কেন্দ্রশাসিত অঞ্চলগুলি সর্বোচ্চ 20 জন প্রতিনিধিত্ব পাঠাতে পারে। আর যারা যারা কেন্দ্রশাসিত অঞ্চল আছে তাদের থেকে 20 জনকে প্রতিনিধিত্ব পাঠাতে পারে। বর্তমানে লোকসভার মোট সদস্য সংখ্যা হলো 545 জন। প্রত্যেক লোকসভার মেয়াদ 5 বছর, আর প্রত্যেক লোকসভার মেয়াদ হলো 5 বছর। ঠিক আছে, 5 বছর অন্তর এই সভা স্বয়ংক্রিয়ভাবেই বিলুপ্তি হয়, আর 5 বছর অন্তর অন্তর এটা বিলুপ্ত হয়ে যায়। এই জন্যই প্রত্যেক 5 বছর পরে পরে ভোট নিতে হয়। তবে জরুরি অবস্থা ঘোষণার মাধ্যমে এই সভার মেয়াদ আরও 1 বছর বাড়ানো যায়। যদি কোনো কারণে জরুরি অবস্থা থাকে তাহলে প্রয়োজন বোধে 1 বছর আরও বাড়ানো যেতে পারে। বর্তমানে লোকসভার টিভি নামে লোকসভার একটি নিজস্ব টেলিভিশন চ্যানেল আছে, যার সদর সংসদ ভবন চত্বরে অবস্থিত। ঠিক আছে, নেক্সটে কি আছে দেখো আমাদের কাছে। আমরা এতক্ষণ কনসেপ্ট আলোচনা করে নিয়েছি, এখন গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলি হবে এগুলি নিয়ে আমরা আলোচনা করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমাদের কাছে প্রথমেই আছে কি, ভারতের সংসদ বা পার্লামেন্ট হলো আইন প্রণয়নকারী সংস্থা। এটা কি একটা আইন প্রণয়নকারী সংস্থা। ঠিক আছে, নেক্সট কি আছে আমাদের কাছে দেখো। নেক্সট আমাদের কাছে আছে, বলা হয়েছে ভারতের সংসদ হলো দ্বিকক্ষ বিশিষ্ট। ভারতের সংসদ কি? দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। নাম্বার 3 হলো ভারতের সংসদের অঙ্গ হলো তিনটি কি কি? রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা। ঠিক আছে, নাম্বার 4 ভারতের সংসদে দুইটি কক্ষ কি? লোকসভা একটা, আরেকটা হলো রাজ্যসভা। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো। নেক্সট এখানে বলা হয়েছে নাম্বার 5 লোকসভার সকল সদস্য সবাই নির্বাচিত। আর লোকসভার মধ্যে যারা যারা আছে সদস্য প্রত্যেকেই নির্বাচিত। আগে 2 জনকে রাষ্ট্রপতি নিয়োগ করতে পারত। যখন 2021-এ একটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল যেখানে বলা হয়েছে অ্যাংলো ইন্ডিয়ান বলে যে 2 জনকে নিয়োগ করতে পারত, এটাকে বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, এই জন্য এখন লোকসভার মধ্যে রাষ্ট্রপতি মনোনীত করতে পারে না। নাম্বার 6 ব্রিটিশ পার্লামেন্টের অঙ্গগুলি হলো কমন সভা, আরেকটা হলো লর্ড সভা বা রানী। ঠিক আছে, রাজা বা রানী। 7 নাম্বার কমন সভার সকল সদস্যরা নির্বাচিত। আর কমন সভার সকল সদস্যরা হলো নির্বাচিত। যেমন আমাদের লোকসভা হলো নির্বাচিত, ব্রিটেনের মধ্যে হলো এই যে কমন সভা হলো সবাই হলো নির্বাচিত। কমন সভার সকল সভ্য নির্বাচিত হন একই সময়ে নির্বাচিত হন। ঠিক আছে, নাম্বার 9 লর্ড সভার সদস্যরা মনোনীত। আর লর্ড সভার মধ্যে যে সদস্যরা আছে তারা হয় মনোনীত। নেক্সট এখানে বলা হয়েছে 10 নাম্বার লর্ড সভার সদস্যরা মনোনীত হন অভিজাতের ভিত্তিতে। ঠিক আছে, নাম্বার 11 কমন সভার সভাপতিত্ব করেন স্পিকার। কে সভাপতিত্ব করেন? স্পিকার করেন। 12 নাম্বার ব্রিটেনের স্পিকার নিরপেক্ষ ব্যক্তি। ব্রিটেনের স্পিকার কে নিয়োগ হন? নিরপেক্ষ ব্যক্তি নির্বাচিত হন। নাম্বার 13 ভারতের লোকসভার স্পিকার এটা হলো দলীয় ব্যক্তি, দল থেকে নির্বাচিত করা হয় দলীয় ব্যক্তি। 14 নাম্বার ব্রিটেনে কমন সভার সদস্যদের অধিকার রক্ষা করেন স্পিকার। কে করেন? স্পিকার করেন।
নেক্সট কি আছে দেখো আমাদের কাছে 15 নাম্বার। 15 নম্বরে কি আছে? কমন সভার মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা করেন কে? স্পিকার। কে করেন? স্পিকার করেন। 16 নাম্বার, কমন সভার মধ্যে আইন শৃঙ্খলা রক্ষার স্পিকারকে সাহায্য করেন, এটা হবে প্রধানমন্ত্রী। কে সাহায্য করেন? প্রধানমন্ত্রী সাহায্য করেন। 17 নাম্বার, ব্রিটিশ স্পিকারের রুলিং কে বলা হয়েছে? এটা বলা হচ্ছে সব আদালতে চ্যালেঞ্জ করা যায় না, ঠিক আছে। নাম্বার 18, ব্রিটেনে কমন সভার নির্বাচনে স্পিকারের বিরুদ্ধে প্রার্থী দেওয়া যায় না। স্পিকারের বিরুদ্ধে কি করা যায় না? প্রার্থী দেওয়া যায় না। নেক্সট কি আছে আমাদের কাছে দেখো, এখানে বলা হয়েছে 19 নাম্বার, লর্ড সভায় সভাপতিত্ব করেন লর্ড চ্যান্সেলর, ঠিক আছে, লর্ড চ্যান্সেলর। 20 নাম্বার, ব্রিটিশ পার্লামেন্টে একটি, এটাকে সার্বভৌম সংস্থা। ব্রিটিশ পার্লামেন্ট হলো একটি সার্বভৌম সংস্থা। ভারতের পার্লামেন্ট হলো আধা সার্বভৌম সংস্থা, আর ভারতের পার্লামেন্টটা হলো আধা সার্বভৌম সংস্থা। 22 নাম্বার, ব্রিটিশ পার্লামেন্টের কোনো সিদ্ধান্তকে আদালত বাতিল করতে পারে না, আর ব্রিটিশ পার্লামেন্টের কোনো সিদ্ধান্তকে আদালত বাতিল করতে পারে না। ভারতের পার্লামেন্টের প্রণীত আইনকে আদালতে চ্যালেঞ্জ করা যায়, ঠিক আছে। নেক্সট কি আছে দেখো, 24 নম্বরে বলা হয়েছে ভারতে স্বীকৃত উভয়ের প্রাধান্যের ভারসাম্য, ঠিক আছে, উভয়ের প্রাধান্য ভারসাম্য। 25 নম্বর, রাজ্যসভা লোকসভার মধ্যে লোকসভা অধিক শক্তিশালী। কার শক্তিশালী বেশি? লোকসভার অধিক শক্তিশালী। 26 নম্বর, ব্রিটেনের প্রথম কর্তৃপক্ষ হলো কমন সভা, আর ব্রিটেনের মধ্যে প্রধান কর্তৃপক্ষ হলো কমন সভা। 27 নম্বর, ব্রিটেনের দ্বিতীয় কক্ষ হলো লর্ডসভা। ব্রিটেনের দ্বিতীয় কক্ষ হলো লর্ডসভা। 28 নম্বর, ভারতের পার্লামেন্টের উচ্চ কক্ষ হলো রাজ্যসভা। পার্লামেন্টের উচ্চ কক্ষ হলো রাজ্যসভা ভারতের, ঠিক আছে। নেক্সট কি আছে দেখো, 29 নম্বর, ব্রিটেনের অধিকতর ক্ষমতাশালী কক্ষ হলো কমন সভা, ঠিক আছে। 30 নম্বর, ভারতে অর্থ বিলের সার্টিফিকেট দেন লোকসভা, ঠিক আছে, লোকসভা দেন। 31 নম্বর, রাজ্যসভার মেয়াদ, এটি একটি স্থায়ী কক্ষ। রাজ্যসভার মেয়াদ নেই, কিন্তু এটা একটা স্থায়ী কক্ষ। 32 নম্বর, নতুন পার্লামেন্ট কে উদ্বোধন করেন? এটা হবে প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন, ঠিক আছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে, 33 নম্বর, নতুন পার্লামেন্ট কবে উদ্বোধন করা হয়েছে? এটা উত্তরটা হবে 28/5/2023 সালে। 34 নম্বর, রাজ্যসভার সদস্যদের মেয়াদ, এটা হবে 6 বছর। সদস্যদের মেয়াদ হলো 6 বছর। 35 নম্বর, রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন? এটা হবে উপরাষ্ট্রপতি রাজ্যসভায় সভাপতিত্ব করেন, ঠিক আছে। 36 নম্বর, লোকসভায় স্পিকারকে আইন শৃঙ্খলা রক্ষার সাহায্য করেন কে? এটা হবে প্রধানমন্ত্রী সাহায্য করেন। নেক্সট কি আছে দেখো, নেক্সট এখানে বলা হয়েছে 37 নম্বর, লোকসভার মধ্যে শেষ কথা বলেন কে? এটা হবে স্পিকারই শেষ কথা বলবে। 38 নম্বর, লোকসভার সদস্যদের অধিকারের রক্ষাকর্তা কে? এটা হবে স্পিকার হলো অধিকারের রক্ষাকর্তা, ঠিক আছে। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে, লাস্ট পর্যায়ে এসে পড়েছে, ভারতের সংসদের কয়টি অঙ্গ ও কি কি? 3টি অঙ্গ, রাজ্যসভা, লোকসভা এবং রাষ্ট্রপতি, ঠিক আছে। নেক্সট কি আছে দেখো, 40 নম্বর, ব্রিটিশ পার্লামেন্টে হলো ব্রিটেনের আইনসভা, ঠিক আছে। 41 নম্বর হলো ব্রিটিশ পার্লামেন্ট হলো দ্বিকক্ষ বিশিষ্ট, আর ব্রিটিশের পার্লামেন্ট হলো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকে সংসদীয় শাসন ব্যবস্থা থেকে প্রথমে কনসেপ্ট, তারপর গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন নিয়ে। আশা করি তোমাদের কাছে ক্লাসটা ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে, এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে রাখবা, আর আমার ক্লাসগুলিকে শেয়ার করে অন্যদেরকেও পেতে সাহায্য করবা। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, বাই বাই।